আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা পডকাস্টে। আমরা প্রতিবার পডকাস্টে নতুন একজন অতিথি নিয়ে বসি এবং তিনি তার জীবনের গল্পগুলো শেয়ার করার মধ্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেন। বিশেষ করে আমরা বর্তমান সময়ে অনেক নিজেকে ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জীবনের উন্নয়ন এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা শুনি। এই কারণে আমরা ভাবলাম যে একজন লাইফ এবং ক্যারিয়ার কোচ নিয়ে আড্ডা দিলে আসলে কেমন হয়। সেজন্য আমরা আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন অপর্ণা বর্মা এবং তিনি তার ক্যারিয়ারে অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি যদি একটু বলি অথবা মাল্টিনেশনাল কোম্পানি বলি অথবা এনজিও আইএনজিওসে তিনি কাজ করেছেন। তিনি যেহেতু কাজ করা নিয়ে আমরা বলেছি, তিনি এই যে মানব সম্পদ উন্নয়ন বা ডেভেলপমেন্ট এটি নিয়ে কাজ করেছেন, প্ল্যান ইন্টারন্যাশনালে করেছেন, অক্সফ্যামে এবং রেডিসন ব্লু, পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোতেও তিনি কিন্তু মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করেন। এখন তিনি কিন্তু নিজেই আসলে কিভাবে একজনকে ডেভেলপ করা যায়, ক্যারিয়ার কিভাবে চুজ করা যায় বা ক্যারিয়ারে কিভাবে সফল হওয়া যায় সেগুলো নিয়ে কথা বলেন এবং নিজে এখন কনসালটেন্সির সাথে জড়িত এবং একটা পর্যায়ে ইতিবাচকতার মধ্য দিয়ে কিভাবে নিজেকে আসলে শতগুণ ইনকাম বলেন অথবা নিজেকে নিজের অর্জনকে ছাপিয়ে যাওয়া হয় সেগুলো নিয়ে তিনি কথা বলে অনেককেই কিন্তু নতুন নতুন স্বপ্ন বুনতে সহায়তা করেন। চলুন তাহলে তার কাছ থেকেই শুনি জীবনে আসলে ক্যারিয়ার এবং লাইফ কোচ কেন দরকার। তিনি আসলে একজনের সাথে যুক্ত হয়ে বা তার প্রশিক্ষণে যুক্ত হলে একটা মানুষের জীবন আসলে কিভাবে পরিবর্তন হয়। আমরা স্বাগত জানাচ্ছি অপর্ণা বর্মাকে। আমরা যতটুকু জানি যে একটা মানুষ আগে আমরা ভাবতাম যে হ্যাঁ এটাই আসলে আমার ভাগ্যে লেখা আছে তাই হয়ে গেছে। আবার যারা ডেভেলপ হয়ে যায় তারা ভাবে যে হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো তার সুযোগটা বেশি পেয়েছে, এই কারণে তিনি নিজেকে ডেভেলপ করতে পেরেছেন বা স্বপ্নের কাছাকাছি যেতে পেরেছেন। আপনার কাছে কিও এমন মনে হয়? থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত সুন্দর একটা কোশ্চেন করেছেন এবং আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর আজকে এটা একটা বড় সুযোগ যে সময়ের প্ল্যাটফর্মে আমি এসে কথা বলছি এবং আমার কথাগুলো অনেকের কাছে পৌঁছাবে। আপনি যে কোশ্চেনটা করেছেন যে পারিপার্শ্বিকতা। তো আমি যদি সত্যিকার অর্থে আমার লাইফটা ওপেন করে সবার কাছে বলতে পারি এবং আপনি যদি শুনতে চান, সেক্ষেত্রে আমি বলব যে আমার লাইফে কখনোই আজকে আপনার সামনে বসে লাইফ নিয়ে কথা বলার কথা না। হ্যাঁ, হয়তো অনেককে আমরা বাইরে থেকে জাজ করে দেখি যে উনার লাইফটা সম্ভবত এইরকম। আমি ধরে নেই যে উনি হয়তো অনেক বেশি প্রিভিলেজড বা অনেক কিছু পেয়ে গেছেন। তো এই কারণেই উনার এবং এটা সম্ভব শুধু এটা হয়েছে। না, এটা ভেবে আমরা আবার অনেকে হাত গুটিয়ে বসেও থাকি। হ্যাঁ, হ্যাঁ, সেটা মনে করি এবং অনেক সময় মনে হয় যে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি আর উঠে দাঁড়াতে পারব না। এটা আমার জন্য শেষ। অমুক আমার জীবন ধ্বংস করার জন্য এই কাজটা করে ফেলছে। তো আমরা এরকম চিন্তা করে অনেক সময় পিছিয়ে যাই। কিন্তু আসলে আদৌ তা না। হ্যাঁ? আমি কেন এরকম আরো অনেক মানুষের জীবনী আমরা পড়ি না ছোটবেলা থেকে যে এবং প্রত্যেকে দেখেন খুব সামান্য ছোট্ট একটা অবস্থা থেকে অনেক বড় অবস্থায় পৌঁছে যায়। যেমন আপনি যদি খুব কাছে থেকে বলেন, এপিজে আবুল কালামের কথা আমরা কিন্তু সবসময় বলি না? তার ব্যাকগ্রাউন্ড কি ছিল? তো সে নিজে কিন্তু পেপার বিক্রি করতেন তার নিজের পড়াশোনা চালানোর জন্য। তো এরকম আরো অনেকের কথা বাংলাদেশে বলেন, উপমহাদেশে বলেন, সারা ওয়ার্ল্ডে বলেন। কারো কিন্তু লাইফটা এমন না যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করার পরেই তারা সেটা অ্যাচিভ করছে। ইটস নট লাইক দ্যাট এট অল। রাদার তারা ক্রিয়েট করেছে তাদের ওন লাইফ। এবং এটা বলা হয় যে এটা আমার কথা না, এটা প্রুভেন সায়েন্টিফিক্যালি। টনি রবিন্স এবং রবিন শর্মার মতো কোচরা বলছেন যে 80% হচ্ছে আমাদের মাইন্ডসেট। 80% মাইন্ডসেট, 20% ইজ ডিপেন্ডস অন আওয়ার অ্যাকশন। এই মাইন্ডসেটের কথা যেহেতু আসলো, এ কারণেই কি আসলে একজনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোচ অথবা লাইফ কোচের দরকার হয়? বা আসলে আমি কেন একজন লাইফ কোচের কাছে যাব? এক্স্যাক্টলি। আসলে আমাদের মধ্যেই সমস্ত পটেনশিয়াল আছে। আমরা চাইলে নিজেকেই নিজে ডেভেলপ করতে পারি। আসলে আপনার কাউকে দরকার নাই, ট্রুলি যদি বলি। বাট এখনের সময়টা চিন্তা করেন, বিশেষ করে 2020-এর পরে কোভিড যখন শুরু হলো না? আমরা তখন বাসায় সবাই ঢুকলাম। মনে করলাম ফ্যামিলিতে অনেক ভালো টাইম কাটাতে পারবো। সবাইকে কাছে পাচ্ছি, অনেক সময় ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টটা তৈরি হলো। কিন্তু সেই সময় থেকে মনে হয় আমাদের, বিশেষ করে আমাদের দেশে, আমাদের কালচারে আমাদের মনে হতে লাগলো আমরা আসলে অনেক লোনলি। আমাদেরকে বোঝার মতো মানুষ নাই, কথা বলার মতো মানুষ নাই। রিলেশনশিপগুলো নিয়ে আমরা নতুন করে ভাবা শুরু করলাম এবং তারপরে দেখা গেল যে মানুষের মধ্যে ইন্টিমেট রিলেশন মানে হচ্ছে যারা হাজব্যান্ড ওয়াইফ ইভেন এবং ফ্যামিলির মধ্যে রিলেশনশিপের যে গ্যাপগুলো অনেক বেশি বের হয়ে আসতেছে। আগে হয়তো তারা বিভিন্ন জায়গায় সময় কাটাতে পারতো, এখন সারাক্ষণ কাছে থাকার কারণে তারা যে সময়টাকে ভাবতেছিল যে নিজেদের ডেভেলপ করবে, নার্চার করবে, সেটা না হয় উল্টা হচ্ছিল। ডিভোর্সের রেট বেড়ে গেছে। আমি কেন এই কথাটা আনলাম? এটা সারা ওয়ার্ল্ডে কিন্তু লাস্ট 1 দশক ধরে লাইফ কোচিংয়ের আপনি যদি ইন্ডাস্ট্রিটা দেখেন গ্রো করছে।
আমেরিকান ওয়ার্ল্ডে তো আছেই, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, আমাদের বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি। এবং সামনে এটা কমার মানে বাড়ার থেকে কমার কোনো লক্ষণ নাই। তার মানে কি, মানুষ হচ্ছে আসলে একা হয়ে যাচ্ছে। যত বেশি আমরা ডেভেলপড হচ্ছি তত বেশি আমরা একা হচ্ছে, তত বেশি প্রতিযোগিতা। মনে হচ্ছে যে আপনার সাথে আমার সারাক্ষণ একটা রেসের মধ্যে আমরা চলছি। তো এইরকম যখন রেস হবে, আপনাকে তো আমি ট্রাস্ট করতে পারবো না। ইউ আর নট মাই ফ্রেন্ড, ইভেন ইফ ইউ আর মাই ফ্যামিলি বা কম্পিটিটর হ্যাঁ হিসেবে ব্রাদার আর সিস্টার, আমরা কিন্তু কম্পিট করছি কে কত আর্ন করতেছে, কার স্যালারি কত, কার অফিস থেকে পরিবার পর্যন্ত ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমার ডেজিগনেশন কি, হ্যাঁ আমি কি করছি, আমি মানে কয়টা বাড়ি করলাম, ঘর করলাম, এটা হয়ে যাচ্ছে আমার আইডেন্টিটি। রাদার আমরা হার্ট টু হার্ট কানেক্ট করছি একজনের সাথে। অথবা আমি আমার ফ্যামিলি নিয়ে মানে কারোর সাথে ওপেনলি কথা বলতে পারি কি 100% আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো 100% আমি ওপেনলি কারোর সাথে কথা বলতে পারছি এবং সে আমাকে জাজ করছে না, অথবা আমার কথাটা কনফিডেন্সিয়াল রাখছে, কোথাও যে হাসি ঠাট্টার বস্তু হচ্ছি না আমি। তো এইসব কারণেই আসলে লাইফ কোচিংটা দরকার, কারণ সব কথা সবাইকে বলা সম্ভব না, আর নিরপেক্ষভাবে আমাকে বলা। আমি যা করছি মানে প্রথম কথা দেখেন, আমরা কিন্তু হাজার রকম জাজমেন্টের শিকার ছোটবেলা থেকে। আপনি ছেলে হন সেক্ষেত্রেও, আমি মেয়ে সেক্ষেত্রেও জাজমেন্ট। এবং আমরা কিন্তু সোসাইটির প্রোডাক্ট, রাইট? আমাদেরকে সোসাইটি ডেভেলপ করে দিয়েছে আমি কি হব কি হব না, কি করব, কোথায় যাব, কি পড়বো, রাইট? আমি কি করতে পারবো এবং আমি ধরেই নিচ্ছি যে এটা রাইট এবং এটা রং। আসলে রাইট রং বলে আসলে কি আছে? আপনার যা হতে চান, যা করতে চান, সব কিছু করার অধিকারও আপনার আছে, পসিবিলিটিও আপনার আছে। এই কথাটা আপনাকে যখন কেউ বলবে, এবং একজন পার্সন বলবে যে অলরেডি তার লাইফে সেই জিনিসগুলো পার করে আসছে, সেই স্ট্রাগলগুলো, এবং সে তা আপনাকে করে দেখাইছে সামনে, আপনার সামনে এক্সাম্পলটা আছে তার, তখন অফকোর্স সে একজন রাইট পার্সন যে আপনাকে হেল্প করতে পারে। ইটস নট দ্যাট সে আপনাকে কোনো রাস্তা দেখায় দিচ্ছে, আপনি আপনার রাস্তা নিজে বের করবেন, বাট সে আপনাকে অ্যাকাউন্টেবল করে যে আপনি যেটা চাচ্ছেন আসলেই আপনি সেটা করছেন কিনা। অথবা আপনি সে ফর এক্সাম্পল আজকে ঢাকা থেকে চিটাগাং যেতে যাচ্ছেন, আদৌ আপনি ঢাকা থেকে চিটাগাংয়ের রাস্তায় ধরেছেন না খুলনাতে চলে যাচ্ছেন। মানে এইখানেই ওনার ভূমিকাটা, তার সাথে কথা বলা, তার সাথে ফ্রেন্ডের মতো সাপোর্ট করা, তাকে চ্যালেঞ্জ করা যে আপনি বলছেন যে আপনি এই গোলটা অ্যাচিভ করবেন, অথবা আপনি করছেন না, আপনি বলছেন যে আপনি আমরা যে একটু বাইরের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু এই লাইফ কোচটা বা মোটিভেশনটা বা মোটিভেট করাটাকে অনেক কাছাকাছি হিসেবে নিচ্ছে এবং নিজের ডেভেলপও হচ্ছে। আমাদের দেশে মনে হয় না যে এটা এখনো একটা নেতিবাচক পর্যায়ে রয়ে গেছে এবং আমরা যেতে বা বুদ্ধি নিতে, পরামর্শ নিতে একটু গড়িমসি করি? না, এবং হ্যাঁ দুইটাই। আমি বলবো যে যখন আমি শুরু করেছি, আমি কিন্তু 2020 থেকে আমার অনেক সিনিয়র প্রফেশনালদেরকে বলেছি যে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। এটা আমি খুব ইন্সপায়ারিং ফিল করতাম, কারণ আমি তখন জব করছিলাম এবং আমাকে দেখতাম যে অফিসের অনেকেই মানে এইচআরের একজন হিউম্যান রিসোর্স প্রফেশনালের কাজ কিন্তু শুধুমাত্র আমরা পলিসি প্রসিডিউর এটা না, আমরা কিন্তু স্টাফদের সাথে কথা বলি, হ্যাঁ ডেভেলপ করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অনেক সময় মেন্টাল অনেক ক্রাইসিসেও তারা আসে। আই এম নট এ থেরাপিস্ট, বাট সে আসবে, কথা বলবে, রিল্যাক্সড হবে, তাকে আমি কিভাবে গাইড করতে পারি উইদিন দ্য পলিসি অ্যান্ড প্রসিডিউর। আমি দেখতাম আমি রাত 11টা-12টা পর্যন্ত কথা বলছি। আমি কোভিডের কোনো বিশেষজ্ঞও না, আমাকে ফোন দিচ্ছে, কথা বলছে, আমি তাকে উল্টা মেন্টাল মানে কি বলবো যে বুস্ট আপ করছি। এবং আমি নিজেও অনেক সময় হাসতাম যে আমি করছি এই কাজগুলো। এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে কোভিড বলেন বা কীভাবে ওই সময় আদার অনেক কিছু ম্যানেজ করতে, আমি অনেক কিছু জেনে ফেলছি, কারণ তাদের সাথে কাজ করতে করতে, শিখতে শিখতে। তো আমার তখন থেকে আমি অনেককে বলতাম যে দেখেন এই বাংলাদেশে এটা নাই, একদম কেউ এভাবে হেল্প করছে না মানুষকে, এই মানুষের অনেক এই সাপোর্টটা দরকার। কারণ আমি যখন একটা ডেজিগনেটেড চেয়ারে বসে আছি একটা অর্গানাইজেশনের, আমাকে কিন্তু সবকিছু বলা সম্ভব না। আর তখন তো কেবল কয়েকটা মানুষই আসতে পারে যদি আপনি একটু ওপেন মাইন্ডেড হন। হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক। এবং সবাই বাইরে তো অনেক মানুষ পড়ে আছে, তাদের কি হবে? এবং সেটাই, এবং আমার ইন্সপিরেশনটা আসলে ওই জায়গাগুলোতেই। আমি তখন সবাইকে এনকারেজ করতাম। তো একটা সময় আমি নিজে এই কাজগুলোর সাথে জড়িত, কিন্তু লাস্ট 10 ইয়ার্স ধরে খুবই প্রোফাউন্ডলি আমি নিজে প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, নিজে কোচিং করছি অনেকের কাছ থেকে, নিজে সার্টিফিকেশন নিচ্ছি। এগুলো করতে করতে আমার নিজের মনে হলো যে এই কাজটা আসলে এতটা আমাদের অর্গানাইজেশনগুলোতে আসা উচিত। কারণ আমি চেয়ারে বসে আমার ডেজিগনেশন ধরে আমার জুরিসডিকশনে আসলে মানুষ আমাকে ওই কথাটা বলতে পারে না, ফ্যামিলিতে কি হচ্ছে, তার পার্সোনাল লাইফে কি হচ্ছে। তো তখন দেখলাম যে আসলে তাদের কাছে যাওয়ার সুযোগ এটা, এবং আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি হয়তো অনেকে আমার কাছে আসবে, এবং এটা হচ্ছেও। হয়তো এখন আসলে কি করছেন বা আপনার থেকে মানুষ কি সার্ভিসটা নিচ্ছে? ওকে, এখন আমি যেটা করার চেষ্টা করছি, লাইফ অ্যান্ড ক্যারিয়ার কোচ নামে আমার একটা সার্ভিস আমি ওপেন করেছি। লাস্ট 4 মান্থস চলছে। আমি বলবো যে অভূতপূর্ব সাড়া পেয়েছে এটা আমি বলবো না, বাট আমি বলবো যেটা আমি পেয়েছি আই এম স্যাটিসফাইড, বিকজ আমি এটাও কিন্তু চিন্তা করি না যে আমাকে অর্গানাইজেশনে কয়েকজন হয়তো চিনে, আমার এইচআর ফিল্ডে হয়তো অনেকেই চিনে,
কিন্তু আমি যখন বলবো আমি লাইফ অ্যান্ড কেরিয়ার কোচ, কেন আমার কাছে আসবে মানুষ? তার মানে আমরা বলতে পারি যে আপনিও এখন হচ্ছে জব বা প্রফেশনাল চাকরি যেটাকে আমরা বলি সেটা ছেড়ে নিজে আবার এই বিষয়ক উদ্যোক্তা হয়ে উঠছেন। এক্স্যাক্টলি, আমি চেষ্টা করছি এবং আমি বলবো যে আমার সাথে এই পর্যন্ত যারাই এসেছে করেছে, প্রথমত আমি ভলেন্টারি শুরু করি, যারা এসেছে আমি ভলেন্টারি সাপোর্ট দিয়েছি, দেন আমি অন পেমেন্টও করছি। এবং সেই ক্ষেত্রে এই যে লাইফ এবং ক্যারিয়ার কোচ যদি প্রফেশনাল বা আপনি যদি ব্যবসা হিসেবে দেখেন, বাজারটা কেমন? আমি বলবো বাংলাদেশ ইজ নিশ মার্কেট, এটা আসা উচিত মানুষের। এবং সত্যিকার অর্থে এটা শুধু আমি মার্কেট এবং যখন বাজার অথবা পেমেন্ট এগুলো বলতেছি, এটা হয়তো আসল উদ্দেশ্যটা একটু চাপা পড়ে যাচ্ছে, বাট ইটস সার্ভিস। রাইট। হ্যাঁ, এটা আমারও একটা সময়ের দাম আছে। দেখেন আমার 20 years এর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং আপনি অনেক বড় বড় অর্গানাইজেশনে ছিলেন। এবার যদি আমরা একটু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে আসি, যে আমাদের দেশের যে অর্গানাইজেশনগুলো, আপনি তো দুইটো জায়গায় কাজ করেছেন, একটা হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান, একেবারে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে, জি। এবং সেখানে আপনি অনেক বড় রোলে ছিলেন, ইভেন জি কিছু সময় আপনি কান্ট্রি ডিরেক্টর হিসেবেও ছিলেন। সেই জায়গাটা আমরা যদি একটু বলি, তাদের যে শিখন বা শেখানোর যে এনভায়রনমেন্ট, আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোতে সেটির অনেক অভাব রয়েছে না? ইটস নট লাইক দ্যাট। আমি প্রথমে শুরু করেছি কাজ ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন থেকে, দেন আমি লোকাল অর্গানাইজেশনে এসেছি বিকজ আমি ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছিলাম। আমি আইআর থেকে পড়াশোনা করেছি, দেন আমি এইচআরে এসেছি, দেন আমি রিলেভেন্ট পড়াশোনা করেছি, একটা পর্যায়ে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনও করেছি। এবং আমি যখন কাজগুলো লোকাল কোম্পানিতে শুরু করেছি, অর্গানাইজেশন ছোট, স্টাফ কম, এবং আমি দেখেছি আমি বিভিন্ন রকম কাজ করার সুযোগ পেয়েছি যেটা আমার ওই বয়সে করার কথা না বা ওই এক্সপিরিয়েন্স নিয়ে করার কথা না। এটা হয়তো আমার পজিটিভিটি বা আমার কাজ করার আগ্রহ বা একটা কাজ করার পর আমি আরও কাজ নিতে চাচ্ছি, এটা দেখে আমাকে ম্যানেজমেন্ট এটা রেসপন্সিবিলিটি দিয়েছে। কিন্তু কথা হলো আমি কাজগুলো কিন্তু সত্যিকার অর্থে এখানে আমার যে কনফিডেন্সটা বেড়েছে ম্যানেজমেন্টের সাথে ডিরেক্টলি কাজ করা, অর্গানাইজেশন লেভেলে কাজ করা, রিপ্রেজেন্ট করা, তো এই জিনিসটা আমি কিন্তু ওখানে পেয়েছি। দেন আমি মাল্টি ন্যাশনালসে যাই, তখন আমার অলরেডি সেই কনফিডেন্স তৈরি হয়ে গেছে। এবং আমি যখন রেডিসনে প্রথম আমার এইচআর হেড হিসাবে রোলটা নেই, আমি ছিলাম সবচেয়ে জুনিয়র এইচআর হেড ওখানে, এবং 32 এজে মনে হয়, এবং মানুষ বিশ্বাস করতো না অনেক সময়, কারণ সব সিনিয়র ছিল। তারপরে আমি আস্তে আস্তে আমাকে প্ল্যানে যখন কাজ করলাম, তখন আমি কিন্তু গ্লোবালিও কাজ করেছি, 40 কান্ট্রিজের উপরে আমি ডিরেক্টলি কাজ করেছি বাংলাদেশে বসে, ইউক্রেনে কাজ করেছি রেসপন্সে। তো এগুলো কেন হয়েছে? শুধুমাত্র এইটা না যে যারা দেখবেন অনেককে সারা বছর সারা জীবনই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছে, হয়তো এই রোলগুলো নিতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র যে আপনার পজিটিভিটি, আর ওই যে আমি বললাম যে আপনি যেটা করতে চান সেটা আপনার কাছে আসবে, সেটা আপনাকে ফোকাস করতে হবে এবং আপনাকে সেই ওয়েতে কাজ করতে হবে যে আমি যে করতে চাই আপনি বুঝবেন কিভাবে, আপনি যদি আমার বস হন। তার মানে আপনি আমার পজিটিভিটি, আমি কাজ করতে পারছি, আমার আগ্রহ এবং আমি যে আউটপুটটা দিচ্ছি, তাই না? তো এই সব কিছু দেখলেই না আপনি আমার উপরে ট্রাস্ট করবেন। আদারওয়াইজ আমি হতে চাই, আমি আপনার পজিশন নিতে চাই, আপনি আমার বস, বাট আমি কাজ করি না বা আমার মধ্যে সেই পজিটিভিটিটা না, আমি প্যাসিভ, আমি ভালো টিম প্লেয়ার না, সো এগুলো হলে তো তখন আপনি আমাকে ট্রাস্ট করবেন না। তো ব্যাপারটা এইটা, আপনি নিতে পারছেন কতটুকু। হ্যাঁ, লোকাল অর্গানাইজেশন হয়তো আরও অনেক কিছু বাড়ানো দরকার, ফ্যাসিলিটিস বলেন, আরও পরিবেশ উন্নত করা দরকার, সেগুলো হয়তো হচ্ছে, কিন্তু অনেকে কিন্তু করেও ফেলছে। এমন না যে বাংলাদেশে কিন্তু অনেক লোকাল অর্গানাইজেশন যদি বলি তারা মাল্টিন্যাশনালসের মতোই কাজ করে, তো সেটা আছে। দ্যাট মিনস এটা হলো এমপ্লয়ার এবং এখানে স্টাফরা কত সচেতন, তারা প্রফিটেবিলিটি কী দিচ্ছে, এবং এমপ্লয়ারদেরকেও বুঝতে হবে যে আমি এই কাজটা করার পর, এই কন্ট্রিবিউশনটা করার পর আমার প্রফিট মেকিংকে কি চেঞ্জ আসছে, তাই না? সো এটা তো বোথ হয়ে। সেই ক্ষেত্রে এক সময়ে আপনি হচ্ছে একটা প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে ছিলেন, আমরা যদি সাধারণভাবে বলি, জি। আর এখন হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য কাজ করছেন, মানে পার্থক্যটা কি আছে কোনো? না, পার্থক্য আসলে খুব যে আছে এটা আমি বলবো না। তখনও আমার ফোকাস ছিল L&D, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং ভবিষ্যতের এইচআরের একটা কাজই হবে কোচিং মেন্টরিং। এই কাজটা করা হয় নিজেরা করবে অথবা বাইরে থেকে কনসালটেন্ট হায়ার করবে, তাদেরকে কেরিয়ার গাইডলাইন দেওয়া। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, আমি লাইফ অ্যান্ড কেরিয়ার কোচ কেন বলছি, আপনার লাইফ অ্যান্ড কেরিয়ার কিন্তু আপনি একাই না, আপনি বাসা থেকে আসছেন, আমি বাসা থেকে আসছি, আপনি জানেন রাস্তায় 2 ঘন্টা জ্যামে পার্ক করে আমি আসছি, সো আমি কিন্তু ওটাকে ভুলে যে আজকে কথা বলতে পারছি না, সো এই মানুষটা কিন্তু আমি সেম, এই মানুষটাও সেম, ডেটাও সেম, টাইমও সেম। তাহলে আমি লাইফ অ্যান্ড কেরিয়ারকে আদৌ আলাদা করতে পারি না। তার মানে কি এটাকে ইন্টিগ্রেশন করা এবং দুইটা পার্টেই ব্যালেন্স করে কীভাবে আমি ভালো থাকতে পারি। আমি যদি আমার বাসায় প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হয়ে আমাকে কেউ সাপোর্ট না করে, তাহলে অফিসে এসে আমি কীভাবে একটা ম্যানেজারিয়াল রোলে আমি কাজ করছি, আমি কীভাবে ভালো কাজ করবো, আরও 10টা মানুষকে কীভাবে মোটিভেট করবো, কীভাবে আমি আমার স্টাফকে বলবো যে দেখো তোমাকে এই করা দরকার যেটা আমি আমার লাইফে পারি নাই। সো
আমাকে সব ভালো থাকতে হলে আসলে 360 ডিগ্রি অ্যাপ্রোচে ভালো থাকতে হবে। এটা আমরা বলতেছি যে হেলথ অ্যান্ড ওয়েলবিং, HRCM, আর দেন রিলেশনশিপ কিন্তু একটা বড় জায়গা। ইটস নট হাজব্যান্ড ওয়াইফ অনলি, প্যারেন্টস হতে পারে, যার যে ভাই বোন হতে রিলেশনগুলো পারে। মেনটেন করে, দেন ফ্রেন্ডস, গুড ফ্রেন্ড সার্কেল, দেন হচ্ছে মানি অ্যান্ড কেরিয়ার। সো প্রত্যেকটা আসপেক্ট যদি আপনার ভালো থাকে তাহলেই আপনার বলতে পারেন যে আপনি একটা ব্যালেন্স লাইফ লিড করতেছেন। এবং কতখানি মানি আপনার আসবে, কোন কেরিয়ারের কোন লেভেলে যাবেন, দ্যাট আপনি ডিটারমাইন করবেন। এটা অন্য কেউ আপনার হয়ে ডিটারমাইন করতে পারবে না। তো ভালো থাকার প্যারামিটার আপনার উপরে, বাট এরিয়াটা সবার জন্য সেম। যেহেতু মানি রিলেটেড কোশ্চেন আসলো, ইন্টারভিউতে কোনো একটা প্রার্থী যখন আসেন তখন তো আমাদের কিন্তু যে কোনো কোম্পানির ফিক্স থাকেই, সে 30,000 দিবে, ওর 1 লাখ দিবে, ওর এর এক্সট্রা আরো কিছু দিবে, তারপরও কিন্তু ওই কোশ্চেনটা তাকে করে। কিন্তু অনেক কোম্পানি কিন্তু আপনার হচ্ছে বেশি বললে অনেক সময় নেগেটিভ ভাবে দেখে, আবার কম বললে ভাবে যে ওর মনে হয় ওইরকম কনফিডেন্স নাই। বেস্ট অ্যান্সারটা কি হওয়া উচিত এই ক্ষেত্রে? সত্যিকার অর্থে বেস্ট অ্যান্সারটা আপনি অনেস্টলি দেওয়া উচিত। কারণ দেখেন, আমরা কাজ করতেছি একটা কারণ কিন্তু মানি, আমরা ভালো থাকার জন্য, তাই না? এটা আমি যে কাজ করতেছি সেই কন্ট্রিবিউশন অনুযায়ী আমার যদি রাইট মানিটা বা রাইট ফিডব্যাকটা আমি না পাই সব দিক থেকে, তাহলে আমি কিন্তু মোটিভেটেড ওয়েতে কাজ করব না। আমি 2 বছর পরে আবার জব চেঞ্জ করে ফেলবো, অথবা ওই পুরো প্রসেসটাও টিকবে না। না। এবং আপনি দেখেন, আপনি যখন বলবেন যে আমি এই অ্যামাউন্টটা চাই, এটার পিছনে আপনার লজিক আছে, বিকজ আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি ওইরকম ভ্যালুস দিবেন। আপনি ওই ভ্যালুসটা দিবেন এবং আপনি থাকতে চান, ডেডিকেটেড ওয়েতে কাজ করতে চান। সো আপনাকে এমন একটা অ্যামাউন্ট দিয়ে আমারও নেওয়া উচিত হবে না যেটাতে আমি আপনাকে ভাবতেছি যে আমি কোম্পানিকে কিছু টাকা বাঁচায় দিলাম, আর আলটিমেটলি আমি তো আপনাকে নিতে পারলাম না। আপনি মোটিভেটেড হবেন না, কাজ করবেন না, আপনি কয়েকদিন পর জব সার্চ করে চলে যাবেন, আমি একজন ট্যালেন্ট হারাবো। সো এখানে 2 পক্ষেরই আপনারও অনেস্ট বলা উচিত যেটা আপনার ডিজায়ার, এবং কোম্পানিরও কখনো এই জায়গাটাতে ডিসক্রিমিনেট করা উচিত না ইন এনি সেন্স। এবং আমি কিন্তু একবার 100% ইনক্রিমেন্টও পেয়েছি প্রাইভেট জবেই। এটা শুনতে আমার বলতে খুব ভালো লাগে, মানে এটা কিন্তু আমার কাজের জন্যই পেয়েছি, কিন্তু বলার সাহসটা কয়জনের আছে যে আমার 100% ইনক্রিমেন্ট চাই, এবং কয়েকজন এমপ্লয়ার এটাকে কিন্তু এখন যে হিউম্যান রিসোর্স প্র্যাকটিস হয় দেশে বিদেশে, আমরা যেহেতু আপনি অনেক বেশি সিনিয়র এই সমস্ত জায়গায় এবং অনেক বড় বড় জায়গায় বড় রোল প্লে করেছেন, হেড অফ HR ছিলেন, এখন কনসালটেন্সি করতেছেন, অনেকে আবার ধরেন HR প্রফেশনালও তো অনেকে শুনবে, অনেক সময় কিন্তু ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যোগ্য লোকটি যোগ্য ইনক্রিমেন্টটা পায় না। সেক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজারের জন্য আপনি কি বলবেন? এক্স্যাক্টলি, এখানে সত্যিকার অর্থে আমরা যেভাবে কাজ করি, HR কিন্তু ডিসিশন মেকার না। HR হচ্ছে ফ্যাসিলিটেটর অফ দ্য পলিসি প্রসিডিউর অ্যান্ড কাস্টোডিয়ান, যে আপনি রাইট প্রসেস অনুযায়ী করছেন কিনা। বাট হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় সে থাকে, যেই সব জায়গাতে আমরা দেখছি যে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন আছে বা এখানে এখানে ডিসক্রিমিনেশন হয়েছে, এবং তাদেরও কিন্তু এখানে রিপোর্ট করার সুযোগ থাকে। এবং পারফরমেন্স অ্যাপ্রাইজাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আপনার একটা পারফরমেন্স ইনক্রিমেন্ট দিলাম, অ্যাপ্রাইজাল করলাম, ইটস নট লাইক দ্যাট। ওভার দ্য ইয়ারে আপনি কি করেছেন, তো আপনি ওভার দ্য ইয়ার মানে জানুয়ারি থেকে ডিসেম্বরও যদি হয়, তার মানে 12 মাস মাঝখানে গেছে। আমি 12 মাসে কোনোদিন আপনাকে বলি না যে রাবি ভাই আপনি এই জায়গাটায় খারাপ কাজ করেছেন বা ইউ আর এক্সিলেন্ট, কেউ আপনাকে দেখে নাই আপনি এক্সিলেন্ট। হ্যাঁ, কিন্তু আপনি বছর শেষে যে সবচেয়ে ভালো ইনক্রিমেন্ট পাইলেন বা সবচেয়ে খারাপ ইনক্রিমেন্ট পাইলেন, এটা তো ম্যানেজারের জবাবদিহিতাও আছে। তো এই হিউম্যান রিসোর্সের অফকোর্স এখানে তাকে ম্যানেজারকে অ্যাকাউন্টেবল করার রাইট আছে। এবং কোন প্রসেসে হলো, আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হিউম্যান রিসোর্স ম্যানেজাররা এই যে শিখন বা হচ্ছে ইন্সপিরেশন পদ্ধতিটায় আপনার হচ্ছে ট্রেনিং বা ডেভেলপমেন্টের জায়গাটায় মানি ডেভেলপমেন্ট অথবা তার লাইফ ডেভেলপমেন্ট করার জন্য যে আর্থিক অথবা পুরো পারিপার্শ্বিক, যেমন এখন কয়েকদিন আগেই একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি, নিশ্চয়ই আপনি ফেসবুকে দেখেছেন যে একটা ব্যাংক বললো যে মূল্যস্ফীতি হওয়ার কারণে তাদের প্রত্যেকটা কোম্পানি এমপ্লয়িকে 10,000 টাকা স্যালারি বেরিয়ে দেবে। তো এই জায়গাটা কিন্তু তাদের দুটো কাজ হয়ে গেছে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সও অনেক ইন্সপায়ার হবে, আবার পুরো সোসাইটিতে কিন্তু তাদের একটা ব্র্যান্ড ডেভেলপ হবে। এক্স্যাক্টলি, এটা খুবই ভালো একটা এক্সাম্পল আপনি দিয়েছেন। ব্র্যান্ড ডেভেলপ হলো, এটা হচ্ছে বড় কথা যে এতগুলো স্টাফ তাদের সাথে কাজ করছে, তাদের প্রত্যেকের সাথে কিন্তু একটা ফ্যামিলির সাথে, আমাদের বাংলাদেশে মনে হয় এখন পর্যন্ত ট্রেন্ড হলো অ্যাটলিস্ট 60% মেল স্টাফরা 1 পার্সন ইন দ্য ফ্যামিলি টু আর্ন দ্য ব্রেড, রাইট? তাহলে সেই মানুষগুলোর উপরেও 4-5টা মানুষ ডিপেন্ড করতেছে, তাহলে পুরো সোসাইটিতে আমরা কন্ট্রিবিউট করলেন, এবং সেই মানুষগুলো কতখানি মোটিভেটেড হলো, তাই না? তারা সহজে কিন্তু আগামী 2-3 বছরে তারা জব ছাড়ার কথা চিন্তা করবে না, তারা এই সময়টার কথা মনে রাখবে। তো আবার আরেকটা জিনিস পাশাপাশি দেখা লাগে, যেটা আমরা দেখি যে অ্যাফোর্ডেবিলিটি, হয়তো ওই অর্গানাইজেশন সে অ্যাফোর্ডেবিলিটি ছিল অথবা ছিল না, তারা রিস্ক নিয়েছে যে না ঠিক আছে আমরা এটা করবো, এই প্যাশনটা থেকে করেছে। অফকোর্স এখানে ম্যানেজমেন্টের অফকোর্স দূরদৃষ্টি কাজ করেছে,
এইচআরেরও এখানে অফকোর্স আমি বলবো ভূমিকা আছে, বাট প্রাইভেট অর্গানাইজেশনের বেশিরভাগ ক্ষেত্রে ফিনান্সিয়াল ডিসিশন মেকিংয়ে এইচআরের এখনও আরও অনেক বেশি ভূমিকা নিতে হবে সামনে, এখনও এটা জায়গায় অনেক স্কোপ আছে। পাশাপাশি বলছিলাম যে লাইফ কোচ এবং ক্যারিয়ার কোচের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দক্ষতা নিশ্চয়ই তার ইনকাম জেনারেট করে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একজন মানুষের দক্ষতাটা সেল করে কিভাবে আরো বেশি ইনকাম করা যায়, এই ট্রেনিংটা সে কিভাবে পাবে, বা এই মেন্টাল ডেভেলপমেন্টটা সে কিভাবে পাবে, বা এটা আপনারা দেন কিনা? এক্স্যাক্টলি, আসলে দক্ষতা অফকোর্স আপনি ঠিকই বলেছেন। আমরা এটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পারেন যারা সেলসে কাজ করে বা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের পার মিনিট প্রোডাক্টিভিটি রেট আছে না, সেই অনুযায়ী তারা বোনাস পাচ্ছে। দেন অনেক অর্গানাইজেশনে কোম্পানিতে প্রফিট শেয়ারিং এর একটা পার্ট আছে, তারা প্রত্যেকেই পায় তাদের স্যালারি অনুযায়ী। তো এগুলো তো আছে, এগুলো হলো আমাদের ফিক্সড। এখন দেখেন সত্যিকার অর্থে আপনি যদি মনে করেন আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চান, সেই ক্যাপাসিটি আপনার আছে, দেন আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, তাই না? আমি এক্সট্রা অর্ডিনারি বেনিফিট চাচ্ছি, রিকগনিশন চাচ্ছি, বাট আমি করতেছি গতানুগতিক কাজ, তাহলে কিন্তু হবে না। আপনি যখন ক্লাসে ফার্স্ট হন, আরও 50 জন কিন্তু আপনার থেকে খারাপ স্টুডেন্ট না, প্রত্যেকেই সিমিলার ক্যাটাগরির, কিন্তু আপনার এফোর্ট কোনো জায়গায় না কোনো জায়গায় বেশি আছে, তাই না? আপনার জন্য 24 আওয়ার্স, আমার জন্য 24 আওয়ার্স। আপনার 24 আওয়ার্স আপনি কীভাবে কাজ করছেন, কত ইফেক্টিভলি, আর আমি কতটা এফেক্টিভলি না, এটার উপরে ডিটারমাইন হয়। এখন কথা হলো যে আপনি যেটা বললেন যে সেটার জন্য আমরা কি করতে পারি। অফকোর্স প্রথমে আপনার নিজেকে বুঝতে হবে যে আসলেই আপনি যেই লাইফটা এখন লিড করতেছেন, যেই রিকগনিশন বা রিমুনারেশন আপনি পাচ্ছেন, আপনি কি আদৌ এটার যোগ্য, না আপনি আরও বেশি কিছু ডিজার্ভ করেন লাইফের থেকে। কিছু কিছু ক্ষেত্রে রিস্কও নিতে হবে। হয়তো আমি এই আফটার 40-তে এসে শুরু করলাম লাইফ কোচিং, অনেক হয়তো 30-তে শুরু করে। আমি 10 বছর আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানি এবং আমি মনে করি ওয়ার্ক প্লেসে এগুলো আরও বেশি করে আসা উচিত, কিন্তু আমি কিন্তু সাহস পাই নাই। এখন সাহস পাওয়া গেল কোনো একটা কারণে বা কোনো কিছু ট্রিগার করার কারণে। তো অনেকে দেখবেন আমাদের সাথেই পড়াশোনা করেছে, আপনার আমার সাথে, ও হলো কোনো রকম মাস্টার্স করেছে, ক্লাস সেকেন্ড ইয়ার থেকে অনার্সে সে বিজনেস করা শুরু করছে, তার ওখানে কোনো ইন্সপিরেশন ছিল। তো এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হলে আপনাকেও এক্সট্রা অর্ডিনারি হতে হবে, সেই এফোর্টটাও দিতে হবে, এবং ইট ইজ পসিবল। সেক্ষেত্রে আমরা যদি একটু আপনার ট্রেনিং এর মধ্যে আসি, অনেক সময় আমরা দেখি যে আপনি ইতিবাচকতার মধ্যে নেয়ার জন্য ল অফ অ্যাট্রাকশন এই মডিউলগুলো বা এই রিলেটেড কথা আপনি বলেন, এটি আসলে মানুষের জীবনে কি ভূমিকা রাখে? হ্যাঁ, এটা থ্যাংক ইউ এটা প্রশ্ন করার জন্য। এটা আসলে আমাদের দেশে এখন অনেকেই কথা বলে এটা নিয়ে, বাট আমার মনে হয় আরও জানার বিষয় আছে বা ভুল ধারণাও কিছু আছে। এটা আপনি স্বীকার করেন অস্বীকার করেন, এটা আমাদের উপরে মাধ্যাকর্ষণ শক্তির মতো সবসময় কাজ করে। দেখবেন আপনার লাইফে অনেক কিছু আপনি অ্যাচিভ করেছেন যেটা আপনি সত্যিকার অর্থে চেয়েছেন, এবং ওটা তো আপনার পাওয়ারও কথা ছিল না। আবার অনেক কিছু আমরা নিজেরাই অ্যাট্রাক্ট করে নিয়ে আসি যেটা হওয়ার কথা না। আপনাকে বাসা থেকে বের হওয়ার সময় প্রতিদিন আপনার মা বা আপনার প্রিয় কেউ বলে যে তুমি সাবধানে যেও। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাফার্মেশন, বা আপনাকে বলে দেওয়া যে তোমাকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি, তাই না, বা নিজের উপর ফোকাস করা। তো আপনি আবার অনেক সময় আপনি সকালবেলা ভাবলেন যে আমি আজকে সকাল 9টায় অফিস, আমার যেন দেরি না হয়, গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আপনি সারা রাস্তা ভাবতে ভাবতে ড্রাইভ করছেন, আমার দেরি যেন না হয়, আমি আজকে অন টাইমে পৌঁছাবো, জ্যাম যেন না হয়। আপনি কিন্তু জ্যামটাকে অ্যাট্রাক্ট করতেছেন। রাদার আপনার ফোকাস করা উচিত আমি অন টাইমেই পৌঁছাবো, অন টাইমে পৌঁছে সব কিছু ম্যানেজ করবো। আপনি কিন্তু নিজে অ্যাট্রাক্ট করে নিয়ে আসেন, হয়তো ওই দিনই আপনি জ্যামে পড়বেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ের দিন, বিকজ আপনি অ্যাট্রাক্ট করছেন। আমাদের লাইফে পজিটিভ এবং নেগেটিভ বোথ আমরা অ্যাট্রাক্ট করি। আপনি বলতে পারেন যে আমি তো ওটা চাচ্ছি না, ওটা তাহলে কেন করতেছি? কারণ এই যে আমি বললাম যে ইউনিভার্সের কাছে না বলে কিছু নাই, লাইক এ কিড, সে আপনি যেটাই চাবেন সেটাই আপনার কাছে আসবে, ডেলিভার করবে। এটা সাইন্টিফিক্যালি আরও বলতে হলে আপনি যেটা অ্যাট্রাক্ট করেন, সে ফর আপনি আর আমি একটা এনার্জি। আমি এই রুমে ঢোকা মাত্র বা আপনি এই রুমে আসা মাত্র আপনি আর আমার কথা হওয়ার আগে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে। ওভার দ্য ফোনে আমরা কথা বলার আগে এনার্জি এক্সচেঞ্জ হয়। ফোনে যখন কথা বলছি আমি কিন্তু আপনার ভাইব বুঝতে পারতেছি, আপনিও বুঝতে পারছেন, রিড করতে পারতেছি না। আমরা বলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এটা কীভাবে হয়? এটা লুক দিয়েও হয় না। আমার জেস্টার পোস্টার, আমার কথা বলা, অ্যাটিটিউড, এগুলো ট্রেনিং দিয়ে ঠিক করতে পারবেন, কিন্তু এনার্জি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি যদি ব্যাড এনার্জি নিয়ে ঢুকতাম আপনি ঠিক ফিল করতেন, আমি আলোচনাটা এরকম জমতো না, হতো না। তার কারণ আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি। আমরা আবার আরেকটা কথা বলে দেখবেন যে আপনি যদি রেসপেক্ট পেতে চান, রেসপেক্ট দিতে শিখেন। দ্যাট মিনস আপনি যা ইউনিভার্সে দিচ্ছেন, যে এনার্জি আপনি যেই ভাইব্রেশনটা দিচ্ছেন, সেটাই আপনি রিসিভ করতেছেন। আমি এটাকে আরও সহজ করে বলতে হবে যে আমি যা দিই সেটাই আমি রিসিভ করি। আমি যদি আপনাকে হাসি, আপনার দিকে তাকায় হাসি, আপনি আমার দিকে তাকায় হাসবেন। আমি যদি এখন আপনাকে একটা এমন কথা বলি, খারাপ ব্যবহার করি বা রাগ করি, আপনি কিন্তু স্বাভাবিকভাবেই আপনি খুব ভালো হলে বা খুবই কুল একজন মানুষ হলে
সেরকম ট্রেন্ড একজন মানুষ হলে আপনি কিছু বলবেন না, বাট মনে খারাপ লাগবে। তো মানে আমি সেই এনার্জিটাই নিচ্ছি, সেটাই আমি রিসিভ করছি, যেটা আমি দিচ্ছি বাইরে। তো এই জিনিসটাকে আমি বলছি ল অফ অ্যাট্রাকশন। এবং আপনি যেটা চান সেটার উপর যদি ফোকাস করেন, যেটা আপনি বললেন যে কিভাবে আমি আরো বেশি আর্ন করতে পারি, কিভাবে আমি ওই পজিশনগুলোতে যেতে পারি, আপনার ফোকাস রাখতে হবে ওই পজিশনে আপনি যাচ্ছেন। সে ফর এক্সাম্পল আমি ডিরেক্টর HR হব 40 বছরের মধ্যে, এটা আমি ক্লাস MBA ক্লাসে আমি এটা যখন লিখলাম 2012-13 সালে, তখন আমি ডেপুটি ম্যানেজার রোলে, এবং আমি লেখার পর আমি নিজেই হাসলাম যে আমি কি এটা লিখতেছি, আমি এখন ডেপুটি ম্যানেজার, এরপর কতগুলো প্রমোশন আছে, বাট আমি কিন্তু হয়েছি আলটিমেটলি। এটার জন্য খুব এফোর্টও দেই নাই। আমি যখন SSC পরীক্ষায় স্ট্যান্ড করেছিলাম, বাট আমার যদি তার আগে ট্র্যাক রেকর্ড দেখেন, আমি কোনো রকমের পড়াশোনা পাশ করার জন্য পড়াশোনা করতাম, ঠিক আছে। আমার মানে ফ্যামিলির দূরের মানুষও কেউ এটা ভাববে না যে অপর্ণা প্লেস করবে কম্বাইন, হ্যাঁ। তো কিন্তু আমি হয়তো জানতাম বা আমার অ্যাট্রাক্ট করেছিলাম, আমার ধারণা ছিল আমি পড়তেছি এবং এটা নাথিং ইম্পসিবল, আমি পারবো, হবে, কিন্তু আমি কাউকে বলতাম না। কিন্তু তখন আমি আননোয়িংলি কাজগুলো করেছি। তো পরে আমি লাস্ট 10 বছর ধরে যখন এই জিনিসগুলো নিয়ে আরও পড়াশোনা করলাম, আরও জানলাম, মেডিটেশন প্র্যাকটিস করলাম, ভিজুয়ালাইজেশন করা শিখলাম, অ্যাফার্মেশন করা শিখলাম, গ্র্যাটিটিউড করা শিখলাম, তখন বুঝলাম যে আসলে সত্যি কথা আমি এগুলো করেছি না, আননোয়িংলি করেছি, আমি জেনে করতাম না। হয়তো কোনো কারণে আমি এসেছি ইন্সপায়ার হয়েছি, বা এক মানুষের বলে ইনটিউশন, এটা নিয়েও আমি অনেক কথা বলি যে আপনি ইনটিউশন আপনার কি ফিল করতেছেন, আপনার সিক্সথ সেন্স যেটা বলতেছে, যেটা আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিবে না, যেটা কোনো বই লেখা থাকবে না, বাট আপনি বুঝবেন, অনেক সময় বুঝবেন যে আপনার আজকে মেডিটেশনের কথা যেহেতু বলেন, মেডিটেশনের অনেক সময় দেখা যায় যে এক একটা মেথড আছে, এটা কি কোনো কাজে দেয় নাকি লাইফ এবং ক্যারিয়ার কোচ যেভাবে যতটুকু দরকার বলে ওটুকু এনাফ? এটা আসলে সত্যি কথা ইন্ডিভিজুয়ালের উপর, আপনি কিছু না করেও করতে পারেন, হ্যাঁ। আবার কিছু আমরা মেথড বলে দিই যারা একেবারেই নতুন, এবং আমি ভিজুয়ালাইজ করি তার সাথে, তখন শিখে তারা বলে যে ভালো লাগতেছে, বিকজ দুইজন যখন একসাথে কাজ করি এনার্জিটা ভালো হয়। এগুলো কি আপনার লাইফ এবং ক্যারিয়ার কোচের যে ট্রেনিং ওগুলোর মধ্যেই থাকে? আসলে এটা থাকে না, এটা আমি বলতে পারেন যে এটা একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচ আমরা কাজ করতেছি। শুধু লাইফ এন্ড ক্যারিয়ার কোচ যদি আমি কাজ করতাম, ওই জিনিসটাই আপনি শেখাচ্ছেন? হ্যাঁ, আমি পুরাটা একটা অ্যাপ্রোচ তৈরি করেছি যে সো দ্যাট সে ইন্সপায়ার্ড ফিল করে, সে নিজে বিলিভ করে যে সেটা সম্ভব তার পক্ষে, এবং সেই সাথে সাথে নিজেকে মোটিভেটেড রাখে। এটা কি এখন অনলাইনে হয়? এখন আমি অনলাইনেই করছি। যে কোনো বয়সের মানুষ? হ্যাঁ, যে কোনো বয়স। আমার এখন রেঞ্জ হচ্ছে 32 থেকে 50 আপ পর্যন্ত আমার সাথে পার্টিসিপেট করেছে অলরেডি। যোগাযোগ করে কি ফেসবুক আর অন্য কোনো? আমি ফেসবুকে, লিঙ্কডইনে আছি, দেন হোয়াটসঅ্যাপে আছে, নাম্বার দেওয়া আছে। তো আপাতত তো ক্লোজ সার্কেল, দেন ধরেন ক্লোজ বলতে ধরেন আমাকে চিনে কোনোভাবে, অথবা তার মাধ্যমে আবার কথা হয়েছে, আবার একজন করছে সে আরেকজনকে রেফার করেছে, এভাবে আসতেছে। সবশেষ যদি একটু বলেন যে আমরা কাজ করতে গিয়ে নানা সময় ভালো কাজ করলেও অনেক সময় বসদের ঝাড়ি খাই, অথবা নেগেটিভ অ্যাপ্রোচের শিকার হয়ে ডিপ্রেসড হয়ে পড়ি। সবশেষে যদি এই কথাগুলো বলেন যে একজন মানুষ এরকম কর্মক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার বা ডিপ্রেসড হওয়ার মতো কোনো আচরণের শিকার হলে কিভাবে সে গিয়ার আপ হইতে পারে? থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল, যদি এটা সত্যিকার অর্থে হ্যারাসমেন্ট বলেন, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, দেন অর্গানাইজেশন প্রসিডিউর আছে, ডিল করতে হবে, প্রত্যেকটা অর্গানাইজেশন প্রসিডিউর আছে। কিন্তু অনেকেই তো চাকরি বাঁচানোর জন্য অভিযোগ দেয় না, অভিযোগ দিলেও দেখা যায় তার বিরুদ্ধেই বরং অ্যাকশন হয়। না, এটা যদি হয় তাহলে অফকোর্স কালচারটাকে চেঞ্জ করতে হবে এবং আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যদি বলি দেখেন চাকরি বাঁচানোর জন্য, আমরা তো জীবন বাঁচানোর জন্য লড়তেছি, তাই না? এমন সিচুয়েশন চলে আসে আমরা গায়ের মধ্যে গুলি লাগলেও আমরা আগায় যাই। তাহলে আপনার চাকরি হয়তো একজনের চাকরি হয়তো কোনো কারণে একটু হয়তো স্টেকের সম্মুখীন হবে, মানে কোনো একটা কারণে হয়তো সে একটা কিছুদিনের জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু সে তো আসলে রাইট কাজটা করতেছে। রাইট কাজটা করলে মানুষ কিন্তু তার পিছনে দাঁড়াবে। এবং সবসময় এটা কিন্তু ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি আমরা আলাদা করে ফেলছি। ইটস নট লাইক দ্যাট। তাদেরকেও বোঝাতে হবে, দুজনকে আগায় আসতে হবে এই জায়গাটাতে। আর হ্যারাসমেন্টের শিকার হলে সত্যিকার অর্থে যদি এমন হয় যে না আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অফকোর্স প্রসিডিউরে যাবো, আমি বিং HR প্রফেশন, অফকোর্স এটা বলবো। সেকেন্ড, যদি এটা হয় যে আসলে হ্যারাসমেন্ট না, আমি নিতে পারতেছি না, আমার মধ্যেই হয়তো টিম ওয়ার্কটা টেন্ডেন্সি কম, আমার মধ্যে হয়তো কি বলে কারো ইনস্ট্রাকশন নেওয়ার টেন্ডেন্সি কম, হ্যাঁ, হয়তো তখন কথা বলা যায় সামনাসামনি যে আমি এটা ফিল করতেছি, আপনি কি মনে করেন? বা ম্যানেজারেরও বোঝা উচিত যে তার যে সাথে যারা কাজ করতে 5 জন কাজ করলে 5 জনের আসলে ইমোশনাল লেভেলটা কি, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে আমরা একটা কথা বলি, কাকে কিভাবে ম্যানেজ করা যায়। দেখবেন আপনারা যদি 5 ভাই বোন থাকেন, আপনার বাবা মা 5 ভাই বোনকে সেম ম্যানেজ করেন, তো এটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রত্যেককে জানা বোঝা তাকে কিভাবে হেল্প করা যায়, কিভাবে। এবং ম্যানেজারের অ্যাটিটিউডটা হওয়া উচিত হেল্প করা, নট পানিশ করা অর হ্যারাস করা। হ্যারাস করে তো লাভ হবে না, তাকে মোটিভেট করতে হবে, তাই না? এবং কেন এটা হচ্ছে, যেটা আমি বললাম যে ওভার দ্য ইয়ারে আমি কি করছি, যদি একটা ছোট ভুল হয় সেদিনই যদি আপনি আমাকে ধরায় দেন, আপনি যদি সবসময় আমার সাথে কাউন্সিলিং, কোচিং এই ধরনের একটা মনোভাব রাখেন, মেন্টরিং এর মনোভাব রাখেন,
তাহলে কিন্তু আমি শিখবো। রাদার আমি ভুল করব, ভুল করার পরে বকা খাবো। হ্যাঁ, আর আপনার সাথে আমার ট্রাস্টেড একটা রিলেশন হয়, আপনি যদি একটা মানে এমন কিছু বলেন যেটা ওই তখন মুহূর্তে আর আমার ভালো ওইভাবে লাগছে না, আমি কিন্তু ওটা মানে অতটা খারাপ ফিল করব না। আর মাইন্ড শিফট করতে হবে আমাদেরকে, যেটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামে বলে যে, যেমন আমি আজকে যেই 2 ঘন্টা জ্যামে বসে আসছি, আমি যদি ওই মুডটা নিয়ে আপনার সামনে বসতাম, আমি কিন্তু এই কথাগুলো হয়তো প্রপারলি বলতে পারতাম না, হয়তো আমার আরো খারাপ লাগতো না। তো এটা আমার কিভাবে আমি মাইন্ডটাকে শিফট করছি, যত আমি বড় বড় জায়গাতে যাব তত কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জিং সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। হয়তো সকালে আপনি একটা মিটিংয়ে বসছেন, সেখানে আপনার অর্গানাইজেশন বড় একটা লসের সম্মুখীন হয়েছেন। আবার সেকেন্ড আরেকটা মিটিংয়ে যাচ্ছেন, বড় একটা ক্লায়েন্টকে আপনি হারাইছেন অথবা এগ্রিমেন্ট সাইন করবেন। তো ওই মুডটা যদি আপনি সারাদিন ক্যারি করেন, আপনি কতগুলো ডিসিশন রং করবেন। আপনাকে কিন্তু ওই মিটিং থেকে বের হওয়ার সাথে সাথে মুডটাকে সুইচ করতে হবে। প্রোঅ্যাক্টিভ মুডে আমাদেরকে এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো সামনে অন্য কোনো পর্বে হয়তো আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই আয়োজনটায় লাইফ এবং ক্যারিয়ারে নিজেকে ডেভেলপ করার জন্য কিভাবে আসলে ইতিবাচক থেকে নিজের প্রতিনিয়ত পরিবর্তন করা যায় এবং সব নেতিবাচকতাকে দূরে ঠেলে নিজের ক্যারিয়ার এবং লাইফ অর্থাৎ জীবনকে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়ে আড্ডা হয়েছে এবং এই কাজগুলো হয়তো আপনাদের জীবনকে অনেক সুন্দরভাবে ইতিবাচকতায় নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পডকাস্ট। ধন্যবাদ সবাইকে।